সো আমরা আজকে শুরু করব যে বিষয়টা দিয়ে, সেটাকে বলা হচ্ছে প্রথমেই ইমেজ অল্টার ট্যাগ। এই ওয়েবসাইটেরই কোনো একটা সার্ভিসে গেলাম, এখানে একটা ছবি আছে, ঠিক না? ছবিটা কিসের? গুগল কিন্তু কখনো মাথায় রাখবেন কোনো ছবি পড়তে পারে না, মানে ইমেজ গুগল রিড করতে পারে না কখনো, ঠিক আছে? বাট আমি যদি এই ছবিটা এখান থেকে সরাই দেই, একটু খেয়াল করে দেখেন এখানে যে একটা ছবি ছিল, এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? এখানে একটা ইমেজের আইকন। অনেক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইট ইন্টারনেট লোডিংয়ের কারণে হতে পারে, বা তার ওয়েবসাইটের স্পিডের কারণে হতে পারে, বা ইমেজগুলো ব্রোকেন থাকতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা এই ধরনের একটা আইকন দেখতে পাই, ঠিক না? তার মানে আমরা বুঝি এইখানে একটা ছবি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আসলে কিসের ছবি ছিল? ধরেন একটা ট্যাগ আমরা দেখতে পাচ্ছি, লেখা দেখতে পাচ্ছি, এই ছবিটার পাশে লেখাটা কি? ফটোশপ কালার কারেকশন। এটা কিন্তু মূলত আসছে ব্যাকএন্ড থেকে। হ্যাঁ, আমি যখন ছবির সোর্স পেজটা এখান থেকে সরাই দিছি, তখন হচ্ছে এটা মূলত শো করতেছে। নর্মালি গুগল যখন আসবে একটা ওয়েবসাইটে, আসার পরে গুগল দেখবে কি এরকম একটা ছবি আছে, কিন্তু এই ছবিটা কিসের গুগল কিন্তু ছবিটা দেখে বুঝতে পারবে না। এই ছবির ব্যাকএন্ডে যদি কোনো কারণে ছবিটা না থাকে, আমরা একটা ট্যাগ ইউজ করি গুগলকে বোঝানোর জন্য যে গুগল আমার ছবিটা হচ্ছে মূলত এই রিলেটেড একটা ছবি। সো এই যে ট্যাগটা আছে, এইটাকে মূলত বলা হয় কি? ইমেজ অল্টার ট্যাগ। অর্থাৎ একটা ইমেজ যদি কোনো কারণে না শো করে, বা বলতে পারেন ডিরেক্টলি গুগলকে বোঝানোর জন্য আমার ছবিটা আসলে কি নিয়ে তৈরি করা, সেটার জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করি সেটাকেই বলা হয় কি? ইমেজ অল্টার ট্যাগ। ক্লিয়ার বিষয়টা সবাই? সো স্বাভাবিকভাবে, এবং এটা ইমেজ অল্টার ট্যাগ গুগলের জন্য এবং পাশাপাশি মানুষকেও কিন্তু হেল্প করে, ঠিক না? এখন যদি শুধু একটা আইকন থাকতো, আপনি কি বুঝতে পারতেন এখানে কিসের ছবি ছিল? না। বাট এই লেখাটার কারণে কি আমরা একটা আন্দাজ করতে পারতেছি এখানে হয়তো বা কালার কারেকশন রিলেটেড কোনো একটা ছবি ছিল, ঠিক আছে? সো এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে গুগলকে বোঝানোর জন্য কোনো ছবি যেহেতু গুগল ডিরেক্টলি রিড করতে পারে না, এই ছবির ব্যাকএন্ডে আমরা একটা ট্যাগ ইউজ করি, যেই ট্যাগটাকে বলা হয় কি? ইমেজ অল্টার ট্যাগ। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানে দুইটা বিষয় কাজ করে। একটাকে বলা হয় ইমেজ অল্টার ট্যাগ, আরেকটাকে বলা হয় ইমেজ টাইটেল অ্যাট্রিবিউট। কি বলা হয়? টাইটেল অ্যাট্রিবিউট। টাইটেল অ্যাট্রিবিউট বিষয়টা কি? আচ্ছা, এই ইমেজ অল্টার ট্যাগ হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের জন্য, আর এইটা হচ্ছে মূলত ট্রাফিক বা হচ্ছে তার অডিয়েন্সের জন্য, ঠিক আছে? বা মানুষের জন্য আমরা বলতে পারি। ইমেজ অল্টার ট্যাগ ইউজ করা হয় কার জন্য? সার্চ ইঞ্জিনের জন্য। আর টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করা হয় কার জন্য? ট্রাফিকের জন্য বা মানুষের জন্য। আপনি যখন কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা ছবিতে যাবেন, এই ছবিতে যাওয়ার পরে যদি দেখেন এইখানে কার্সর রাখার পরে কোনো লেখা উঠতেছে, এটাকে মূলত বলা হয় ইমেজের টাইটেল অ্যাট্রিবিউট। এজ এ হিউম্যান, এজ এ ট্রাফিক, এজ এ ভিজিটর, আপনি কোনো একটা ওয়েবসাইটে গেলেন, অল্টার ট্যাগ চেক করার জন্য আপনারা যেটা করতে পারেন, মানে একটা ছবির অল্টার ট্যাগ দিয়ে আমি দেখাই দিই। রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে ইন্সপেক্টে যাব। কই যাব? ইন্সপেক্ট। ইন্সপেক্টে যাওয়ার পরে এইখানে খেয়াল করে দেখেন একটা অপশন আছে এএলটি। এএলটি মানে হচ্ছে কি? অল্টার ট্যাগ। অল্টার ট্যাগে দেওয়া আছে ছবি, এবং আমি যদি ওনার এখান থেকে সোর্সটা কেটে দিই, এইবার দেখেন আমি জাস্ট এইখানে দেখেন এখানে কার ছবি ছিল? জাহেদি শুভ, ঠিক না? আমরা বুঝতে পারতেছি না এইটা আসছে কোত্থেকে? ব্যাকএন্ড থেকে আসছে। সো অল্টার ট্যাগ আপনি কখনোই নর্মালি দেখতে পারবেন না, এটা দেখতে হবে কোত্থেকে? ইন্সপেক্টে গিয়ে বা পেজ সোর্সে গিয়ে ব্যাকএন্ড থেকে দেখতে হবে। আর আমি যখন কোনো একটা ছবির উপরে জাস্ট কার্সরটা রাখতেছি, একটা লেখা চলে আসতেছে না, এটাকে মূলত বলা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। সো ছবির উপরে কার্সর রাখার পরে যে লেখাটা আসবে, এটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে মানুষের জন্য। আর ওয়েবসাইটের ব্যাকএন্ডে গুগলকে বোঝানোর জন্য যেই ট্যাগটা ইউজ করা হবে, সেটা হচ্ছে অল্টার ট্যাগ, যেটা সার্চ ইঞ্জিনের জন্য। ক্লিয়ার সবাই? পার্থক্য দুইটা। এখন কথা হচ্ছে অল্টার ট্যাগ না ইউজ করলে কি কোনো প্রবলেম আছে বলেন তো? আমি যদি ইমেজ অল্টার ট্যাগ না ইউজ করি, সেক্ষেত্রে প্রবলেম আছে কি নাই? এক্স্যাক্টলি, গুগল কি বুঝতে পারবে আমার ছবিটাকে নিয়ে? তার মানে প্রবলেম আছে। আচ্ছা, আর আমি যদি টাইটেল অ্যাট্রিবিউট ইউজ না করি, সেক্ষেত্রে কোনো প্রবলেম আছে কি না? না, বিষয়টা হচ্ছে ট্রাফিক বুঝতে পারবে কি না এটা ফ্যাক্ট না,
যদি বলেন র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা কোনো ইম্প্যাক্ট ফেলে না। আপনি টাইটেল রিভিউ ইউজ করলেন কি করলেন না, এটা নিয়ে গুগলের কোনো মাথা ব্যথা নাই। গুগলের কথা হচ্ছে তুমি অল্টা ট্যাগ প্রপারলি ইউজ করতে পারতেছেন কিনা। বাট আমরা ইউজার ফ্রেন্ডলিনেসের কারণে কি করি, টাইটেল অ্যাট্রিবিউট সহ ইউজ করে দিই। হ্যাঁ, সো আমরা যখন আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করবো ইন ফিউচার, আমরা দুইটাই ইউজ করব, ইমেজ অল্টা ট্যাগও ইউজ করব, ইমেজ টাইটেল অ্যাট্রিবিউটও ইউজ করব। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ভাই এই ওয়েবসাইটে তো অনেক ইমেজ, একটা একটা করে কি অল্টা ট্যাগ চেক করা পসিবল না। সো সেই ক্ষেত্রে আমরা কার হেল্প নিতে পারি, স্ক্রিমিং ফ্রগ হেল্প নিতে পারি। স্ক্রিমিং ফ্রগে আসার পরে ইমেজ নামক একটা অপশন আছে, ঠিক না? এইবার খেয়াল করে দেখেন টোটাল ইমেজ আছে কয়টা, 222টা। তার মধ্যে মিসিং অল্টা ট্যাগ আছে কয়টা, 24টা। তার মানে এবং কোন কোন ছবিগুলোতে অল্টা ট্যাগ নাই, এই ছবির লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে, যে এই হচ্ছে তোমার ছবি যেটাতে কোনো অল্টা ট্যাগ নাই। সো তার মানে আমরা পেয়ে গেলাম তার ওয়েবসাইটে একটা প্রবলেম, যে এই ওয়েবসাইটে টোটাল 24টা ইমেজ আছে, যে ইমেজগুলোতে কি করা হয় নাই, অল্টা ট্যাগ ইউজ করা হয় নাই। ক্লিয়ার সবাই? ওকে, তারপরে যে অপশনটা আছে সেটাকে বলা হয় এডিটোরিয়াল স্ট্রেংথ। এটা মূলত হচ্ছে ওয়েবসাইটের অ্যাকচুয়ালি কন্টেন্টের সাথে কানেক্টেড। সো আপনি এটা অবশ্য তার ওয়েবসাইটের কন্টেন্টগুলো একটু চেক করে দেখতে পারেন, যে তার ওয়েবসাইটের কন্টেন্টগুলো কতটুকু ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড এই বিষয়গুলো। সো কন্টেন্ট নিয়ে যেহেতু নিচে একটা অপশনই আছে আমাদের, সেটাতে গিয়ে হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু ডিটেইলে কথা বলবো। ওকে, তারপরে কি আছে, তারপরে যেটা আছে সেটাকে বলা হয় ইউআরএল অ্যানালাইসিস। আচ্ছা, ইউআরএল কি আমরা সবাই চিনি? ইউআরএল চিনেন? ওয়েবসাইটের যে লিঙ্কটা থাকে সেটাকে কি বলা হয়, ইউআরএল বলা হয়। ইউআরএল এর 3টা নাম হয়, কয়টা নাম হয়, 3টা। অনেকে এটাকে ইউআরএল বলে, অনেকে এটাকে বলে থাকে হচ্ছে পারমালিঙ্ক, অনেকে এটাকে বলে থাকে হচ্ছে স্লাগ। এক একজন এক এক নামে ডাকে, ইউআরএল, পারমালিঙ্ক অথবা স্লাগ, যার যেটা ইচ্ছা সে সেটা বলতে পারেন, সমস্যা নেই। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রচলিত হচ্ছে কোন নামে, ইউআরএল নামে। সো একটা ওয়েবসাইটের ইউআরএল, যেমন এটা হচ্ছে হোম পেজের ইউআরএল এতটুকু, আর পুরাটা হচ্ছে এই পেজের ইউআরএল। হ্যাঁ, সো এখন আমরা অ্যানালাইসিস করব তার ওয়েবসাইটের যতগুলো ইউআরএল আছে, ইউআরএলে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কি নাই। হ্যাঁ, এবং এইটা আসলে আপনি মানে চোখের দেখাতেই চেক করতে হবে, এটার জন্য ইন্ডিভিজুয়াল কোনো টুলস তৈরি হয় নাই। সো প্রথমেই আমরা যদি একটু দেখি ইউআরএল ডেলিমিটার চেক। ডেলিমিটার হচ্ছে মূলত একটা ইস্যু, একটা প্রবলেম। ঠিক আছে, আমি যদি দুইটা এক্সাম্পল দেখাই আপনাদেরকে, ধরেন এইটা একটা এক্সাম্পল। এই ইউআরএলটা যদি দেখেন আপনারা, আমি এগুলো একটু কেটে দিই। আচ্ছা, আমাকে একটু বলেন তো এই ইউআরএলটা দেখে কি বোঝা যায় এটা কোন পেজের ইউআরএল? এটা হচ্ছে creativeclippingpath.com, এটা হচ্ছে তার মেইন ওয়েবসাইট। আর কোন পেজের ইউআরএল এটা? এটা হচ্ছে মূলত ফটো রিটাচিং সার্ভিস। তার মানে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি creativeclippingpath.com এর হয়তো বা ফটো রিটাচিং সার্ভিস নামক কোনো একটা পেজ আছে, ওই পেজের ইউআরএল বা লিঙ্ক হচ্ছে এটা, ঠিক না? এখন আমি যদি ধরেন অন দ্য আদার হ্যান্ড আমি একটা ই কমার্স ওয়েবসাইটের ইউআরএল নেই, ধরেন আমি লিখে সার্চ করলাম দারাজ টি শার্ট, দারাজে গেলাম, যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা টি শার্টে যাই, ধরেন এই টি শার্টটার নাম হচ্ছে কি, ওকে নাইস। সো যাই হোক, এখন আমরা ধরেন এই টি শার্টের যে ইউআরএলটা আছে, আমি এই ইউআরএলটা একটু কপি করি। এখন আমি এই যে দেখেন, এটা দেখে কারো বোঝার সাধ্য আছে এটা আসলে কিসের ইউআরএল? না কিন্তু। সো এই যে ইউআরএল এর মধ্যে বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাচ্ছি, এইগুলা কি মূলত বলা হয় ইউআরএল ডেলিমিটার ইস্যুস। যখন কোনো ইউআরএল অপটিমাইজ থাকবে না বা ইউআরএল এর মধ্যে বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার থাকবে, বিভিন্ন ধরনের সংখ্যা ইউজ করা হবে, সেই ইউআরএলটাকে বলা হয় কি ইউআরএল ডেলিমিটার প্রবলেম আছে এটাতে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কতগুলা ইউআরএল এর ডেলিমিটার প্রবলেম আছে, আমি সেটা খুঁজে বের করবো কেমনে? তার আগে আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আচ্ছা এই ওয়েবসাইটে ঠিক কতগুলা ইউআরএল আছে, এইটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি বলেন তো? সাইট ম্যাপের কাজ কি বলছিলাম না, ওয়েবসাইটে কতগুলো পেজ আছে তার একটা লিস্ট থাকাকেই তো সাইট ম্যাপ বলা হয়। তাহলে তারা এক্সামে সাইট ম্যাপে গেলে তার মানে তার সকল ইউআরএল আমি পেয়ে যাব। এছাড়াও আপনারা চাইলে স্ক্রিমিং ফ্রগ থেকেও পাবেন, সমস্যা নেই। স্ক্রিমিং ফ্রগে ইউআরএল নামক একটা সেকশন আছে, ঠিক না?
এখন এটার সুবিধাটা হচ্ছে কি, দেখেন আমি এইখান থেকে এই যত ইউআরএল আছে সবগুলো কপি করে নিয়ে নিতে পারি, যে তার ওয়েবসাইটের সকল ইউআরএল। সো এটা দেখে আপনি আন্দাজ করতে পারবেন যে এই ওয়েবসাইট, অথবা আমি যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখাই তাহলে আরও বেশি সুবিধা হবে আপনাদের। ধর আমি ওয়ার্ল্ডের জনপ্রিয় একটা ওয়েবসাইট, নাম হচ্ছে houseandbeyond.org, যেটা মূলত অ্যাফিলিয়েট বেসড একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে মূলত প্রোডাক্ট সেল করে। এখন এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে কিনা এটা তো সবাই বের করতে পারি নাকি? কিভাবে যেন বের করে? ইজিট ওয়ার্ডপ্রেস অর easywp.com এ গেলে আমরা দেখতে পারি। এখন এছাড়াও আমরা সাইট ম্যাপ দেখেও আন্দাজ করতে পারি। আমরা কি লিখবো? sitemap.xml। ওকে, লিখলাম। লেখার পরে তার ওয়েবসাইটের সকল লিঙ্ক আমার সামনে চলে আসছে, ঠিক না? এবার প্রত্যেকটার মধ্যে গেলেই আপনি দেখতে পারবেন, যেমন এখানে কতটা ইউআরএল আছে, 200টা, এখানে কতটা আছে, 200টা, এখানেও 200। তার মানে তার ওয়েবসাইটে হিউজ পরিমাণে কন্টেন্ট আছে। এখন এই ইউআরএল গুলাতে আসলে ডেলিমিটার ইস্যুস আছে কিনা এটা কি দেখে বুঝতে পারবো না আমরা? এটা দেখে আন্দাজ করা যাবে না? জাস্ট এক নজর চোখ বোলাইলেই কিন্তু হয়ে যাবে যে এখানে কোনো ডেলিমিটার ইস্যুস আমরা পাচ্ছি কি পাচ্ছি না। কোনো রকমের স্পেশাল ক্যারেক্টার কি আমরা দেখতে পাচ্ছি? আচ্ছা, এই হাইফেনটাকে এইখানে স্পেশাল ক্যারেক্টার হিসেবে আমরা কাউন্ট করবো না, কারণ ইউআরএল এর মধ্যে এটা থাকবে ম্যান্ডেটরি, ঠিক আছে? এছাড়া যদি কোনো কিছু থাকে, লাইক ধরেন স্টার মার্ক, পার্সেন্টেজ, দেন হচ্ছে এন্ড, ইকুয়াল টু, এই বিষয়গুলো যদি থাকে তখন আমরা ধরে নিব কি এটা ডেলিমিটার ইস্যুস আছে। বাট আমরা যদি একটু চোখ বোলায় দেখি, এখানে কিন্তু কোনো ডেলিমিটার ইস্যুস আমরা দেখতে পাচ্ছি না, ঠিক না? সো এটা আসলে আপনার চোখের দেখাতেই বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। এখন এটা তো ভাই ওয়ার্ডপ্রেস দেখে আমি এত সহজে বুঝে যেতেছি, কিন্তু সাইটটা যদি কোডিংয়ে হয় তাহলে আমি কি করব? আমি যদি এইটার সাইট ম্যাপে যাই, ধর এইটার সাইট ম্যাপ, এখন একটু বোঝাটা টাফ না? যদিও বুঝতে পারবেন, মানে এই যে এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, এটা একটা লিঙ্ক, কিন্তু এটা খুঁজে খুঁজে বের করাটা একটু টাফ। সো এটার জন্য সবচাইতে ইজিয়েস্ট সলিউশন কি? স্ক্রিমিং ফ্রগ। স্ক্রিমিং ফ্রগে যাবেন, ওই ওয়েবসাইটের ইউআরএল এ যাবেন, তার মানে এইখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক না, যে তার এখানে আসলে কোনো প্রবলেম আছে নাকি নাই। ওকে, এটা একটা। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইখান থেকে তার পুরো ইউআরএলটা আপনি কপি করে ফেলতে পারেন। হ্যাঁ, ধর আমরা সবটা সিলেক্ট করলাম, Ctrl+C কপি করলাম, একটা এক্সেল ফাইল ওপেন করবেন। ধরেন আমি এই ফাইলে একটা নতুন শিট বানাইতেছি। সো আমি এখানে আসার পরে এই পুরো জিনিসটা Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এটা তো পারবো সবাই। এইবার আমার কাজ হচ্ছে এই পুরোটা এখান থেকে সিলেক্ট করে আমরা একটু সর্টিং করব। সো সর্টিং করার জন্য আমরা যেটা করব, এই যে সর্ট A to Z এটা দিবেন। এই লেখাগুলো রাখার দরকার আছে না। সো আমরা এইগুলো সিলেক্ট করব, এখান থেকে যেখান থেকে মূলত ইউআরএল শুরু হয়েছে সেইটা রাখবেন। এই যে দেখেন আমার ইউআরএলগুলো শুরু হয়েছে কোত্থেকে, এই যে এখান থেকে হচ্ছে মূলত আমার ইউআরএল স্টার্ট হয়েছে। আর আগেরগুলো হচ্ছে আজিরা জিনিস। সেমভাবে নিচেও এরকম কিছু আজিরা জিনিস পাবেন, যেমন এগুলো হচ্ছে আজিরা জিনিস। সো এগুলো সিলেক্ট করবেন এবং এখান থেকে কি করব আমরা ডিলিট করে দেব। সিলেক্ট অ্যান্ড ডিলিট, ডান। হ্যাঁ হ্যাঁ, না এগুলো কোডে করলে এইগুলো বাই ডিফল্ট থাকবেই ওয়েবসাইটে, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এগুলো থাকবে না, বাট কোডের ক্ষেত্রে থাকবে। এখন এইখানেও পুরো ইউআরএলটা দেখতে একটু প্রবলেম হতেছে, কারণ দেখেন ইউআরএল এর সামনে পেছনে দুইটা অপশন আছে, এলওসি, ঠিক না, লেস দেন গ্রেটার দেন দিয়ে। আমি যদি এই এলওসি কথাটাকে রিমুভ করতে চাই, কিভাবে রিমুভ করব বলেন তো? প্রথমত আমি কপি করলাম এলওসি, এটা রিমুভ করতে চাই, কিভাবে করব কে বলতে পারবেন? ওকে, ঠিক আছে, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখান থেকে যাব কোথায়? রিপ্লেস। সো আমরা এই কথাটাই তো রিমুভ করতে চাচ্ছি, ঠিক না? এই কথাটা রিমুভ করতে চাইলে এখানে কি দিব? রিপ্লেস উইথ কিছু দিব না, কিচ্ছু দিব না, যেহেতু কোনো কিছু চাচ্ছি না। ওকে, ডান। দেখেন তো সামনে থেকে সবগুলো এলওসির অপশনটা চলে গেছে কিনা। এবার আর কোথায় আছে? পিছনের দিকে আছে, কিন্তু এটার মাঝখানে আবার একটা স্ল্যাশ আছে। সো আমি সেমভাবে কি করব, সবটা সিলেক্ট করব, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখান থেকে যাব কোথায়? রিপ্লেস। এবার এই এলওসির আগে কি দিয়ে দিব? একটা স্ল্যাশ, রিপ্লেস। ওকে, ডান। এইবার দেখেন পুরো ওয়ার্ডপ্রেসে যেরকম ভাবে আমরা দেখছি ঠিক সেই রকম ভাবেই কিন্তু আমরা ইউআরএল গুলো দেখতে পাচ্ছি, ঠিক না? সো এবার এটা দেখে আন্দাজ করতে পারবো না যে কোথাও কোনো ধরনের ডেলিমিটার ইস্যুস আছে কি নাই। সো এটা দেখে একটু দেখে নেবেন যে আমার এখানেও কোনো ডেলিমিটার ইস্যুস আছে কি নাই। যদি ডেলিমিটার প্রবলেম থাকে তাহলে ওইখানে ক্রস মার্ক দিয়ে তাকে বলে দেবেন যে তোমার ওয়েবসাইটে ডেলিমিটার ইস্যুস আছে। পারা যাবে চেক করা। যদিও আমি এক্সেলে দেখাইলেও আপনাদের এক্সেলে এটা শিখে রাখতে পারেন, কিন্তু করার তো দরকার নাই। কারণ কি, আমাদের কাছে অলরেডি স্ক্রিমিং ফ্রগ আছে। স্ক্রিমিং ফ্রগের ইউআরএল এ গেলেই দেখা যাইতেছে ইউআরএল এ কোনো প্রবলেম আছে নাকি নাই। হ্যাঁ।